এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার বিদ্যুৎ শতভাগ দিই, কমায় ওই 28 ভাগে নিয়ে আসবো। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। জুস মেড অফ আমরা, এ পপুলার লোকাল ফ্রুট for the past and for the future. আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নেট বাংলার ছাত্রী। তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি, তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো। খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। তো বাবা আমার সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। যাক, আমি আর কিছু বলতে পারি না, আমি এগুলি এক একদিন দেখি। আর কারণ রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করবো। পাকা পাকা কথা শুনতে হয়, আমি ওটা শুনতে রাজি না। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আমরা তো ভুলে যাই। বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। লেকিন দিদিমণি এক কাম কি আমি ইলেকট্রিসিটি দেंगे। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা, বিদেশে গিয়া বন্ধু। আজ রক্তাক্ত 28 অক্টোবর, লগি বৈঠার তাণ্ডবের পর মৃতদেহের ওপর নৃত্য করার ভয়াল সেই 28 অক্টোবর। 2006 সালের এই দিনে দেশের রাজনীতির ইতিহাসে রচিত হয় কলঙ্কজনক এক অধ্যায়। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। 4 দলীয় জোট সরকারের শেষ সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সমাবেশ থেকে প্রকাশ্যে দিবালোকে লগি বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের পাশবিকতায় কেঁদেছে বাংলাদেশ, কেঁদেছে বিশ্ব মানবতা। শুধু হত্যাই নয়, মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্য প্রত্যক্ষ করে বিশ্ববাসী। এই হত্যাকাণ্ডের পর তৎকালীন জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে সারা বিশ্বেই ওঠে প্রতিবাদের ঝড়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ব্যাহত হয় বাংলাদেশের গণতন্ত্রের স্বাভাবিক পথ চলা। সর্বত্র বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার স্লোগান দেখা গেলেও নির্মম এই ঘটনার বিচার হতে দেখেনি দেশবাসী। 28 অক্টোবর 2006 4 দলীয় জোট সরকারের 5 বছর পূর্তি
চলছিল সেই সমাবেশের মঞ্চ তৈরির কাজ। হঠাৎ করেই বেলা 11টার দিকে লগি বৈঠা এবং অস্ত্র সমাবেশ স্থলে হামলা চালায়। তারা একযোগে বিজয়নগর, তোপখানা রোড এবং মুক্তাঙ্গন থেকে পল্টন মোড়ের দিকে আক্রমণ চালায়। এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা পল্টনের গলিতে ঢুকে পড়ে এবং নেতাকর্মীদের বেধড়ক পেটাতে থাকে। তাণ্ডবের এক পর্যায়ে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় মুজাহিদুল ইসলামকে। এরপরে বৈঠা দিয়ে আঘাত করে হত্যা করা হয় জসিমউদ্দিনকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশের উপর উঠে নৃত্য উল্লাস করতে থাকে। সেদিন দফায় দফায় চালানো হয় হামলা। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে চোরাগোপ্তা হামলা চালাতে থাকে লগি বৈঠা বাহিনী। পরে দেখা যায় ব্যাপক উত্তেজনা। এ সময় নির্মাণাধীন র্যাঙ্কস টাওয়ারের ছাদ থেকে সমাবেশকে লক্ষ্য করে 10 থেকে 12টি বোমা এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে দফায় দফায় ছোড়া হয় গুলি। এ সময় নিজেদের নিরাপদ স্থানে হাঁটিয়ে নেয় পুলিশ বাহিনী। একদিকে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমাবর্ষণ, অপরদিকে পল্টন মোড় থেকে অস্ত্রধারীদের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন হাবিবুর রহমান। এ ঘটনায় 6 জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক। মাগরিবের আজানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসলে বিডিআরেরা পল্টন মোড়ে অবস্থান নেয়। সেই সময় সারা দেশব্যাপী চলে হত্যা নৈরাজ্য। তাদের 3 দিনের ধ্বংসলীলায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 4,000 কোটি টাকা। নয়, রাজধানী ঢাকার পিলখানাতে অবস্থিত বিডিআর হেডকোয়ার্টারের বার্ষিক বিডিআর সপ্তাহের শুরু উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথারীতি 3 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন 25শে ফেব্রুয়ারি পিলখানায় অবস্থিত দরবার হলে উপস্থিত হন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। বছরের এই একটা সময়ে সাধারণ সৈনিকেরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্য পেয়ে থাকেন। দাবি দাওয়া উত্থাপনের সুযোগও পাওয়া যায় এই সময় সকাল 9:26। দরবার হলের সেই সভাতেই বিডিআর সৈন্যরা বিদ্রোহ করে বসে। অস্ত্রের মুখে প্রথমে জিম্মি করা হয় বিডিআর প্রধান সহ উচ্চ পদস্থ কিছু অফিসারকে। দরবার হলে আটকে পড়া অবস্থায় বিডিআর প্রধান জেনারেল শাকিল একে একে ফোন করেন প্রধানমন্ত্রী, সেনা প্রধান, র্যাব প্রধান এবং ডিজিএফআই প্রধানকে। বিডিআর তারপর কি হলো, কোন দিকে আগালো ঘটনা, খেলার বিদ্রোহের পুরো রহস্য, গত 15 বছরে এই বিদ্রোহ নিয়ে কেন কথা বলা যায়নি, আজ জানাবো সবকিছু। প্রিয় দর্শক, সঙ্গত কারণেই আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। বিদ্রোহ শুরু হয়ে গেল 10:10 দিকে। র্যাবের একটা দল বিডিআর 3, 4 এবং 5 নম্বর গেটে মোতায়েন করা হয়। এর ঘণ্টাখানেক পরেই সেনাবাহিনীর একটি অগ্রগামী দল পৌঁছায় পিলখানায়। বিদ্রোহের খবর শোনার সাথে সাথেই ডিএমপি পুলিশ কমিশনার, রমনা জোনের ডিসি এবং লালবাগ থানার ওসিকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে অবস্থান নিতে আদেশ করেন। কিন্তু এত আয়োজনের পরেও কোনো এক অদৃশ্য কারণে সেনাবাহিনী, র্যাব বা পুলিশ কেউই অ্যাকশনে যায়নি। সেদিন দরবার হল থেকে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন, 11:30 পর্যন্ত বিদ্রোহীরা সুসংগঠিত ছিল না এবং তাদের কাছে ভারী অস্ত্রও ছিল না। তখন পর্যন্ত ডিজি সহ অফিসারদের জিম্মি করেই রাখা হয়েছিল। অথচ দ্রুত পদক্ষেপ নেওয়া হলে বেঁচে যেতে পারত 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারের প্রাণ। এই বিদ্রোহের মাধ্যমেই সেদিন সেনাবাহিনীর অত্যন্ত চৌকস কিছু অফিসারকে হত্যা করা হয়েছিল। ভেতরের খবর বলছে সেদিন কিছু অফিসারকে ট্র্যাক করে একরকম টার্গেট করেই হত্যা করা হয়েছে। যদি এতগুলো সেনা অফিসারের মৃত্যু সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সংগঠিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এমন বর্বরতম হত্যাযজ্ঞ? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? বিদ্রোহীদের তথাকথিত অভিযোগ এবং দাবি দাওয়াগুলোই বা কী ছিল? নাকি এর পেছনে লুকায়িত আছে অজানা কোনো এক রহস্যময়তা? কোনো বৈদেশিক শক্তি কি এর কলকাঠি নেড়েছিল? ঘটনায় কারা লাভবান হয়েছিল এবং এই জঘন্য ঘটনার সুদূর প্রসারী কোনো প্রভাব কি আছে? এই সকল প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি। বিডিআর বিদ্রোহের ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে বিদ্রোহের দুটো কারণ পাওয়া যায়। এক হচ্ছে প্রত্যক্ষ কারণ তথা আপাত দৃষ্টিতে খালি চোখে যেই কারণগুলোকে বিদ্রোহের কারণ বলা যায়। দ্বিতীয়ত পরোক্ষ, বিদ্রোহের নেপথ্যে থাকা কারণ হতে পারে যে কারণগুলোই প্রকৃত কারণ।
প্রত্যক্ষ কারণ। ঠিক কী কারণে বিডিআর সৈন্যরা বিদ্রোহ করেছিল তা ঘটনার সময় সাংবাদিকদের কাছে বিদ্রোহী সৈন্যরা বলেছিল, এবং পরবর্তীতে বিদ্রোহের নেতা ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীদের একটি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছিল। সেসব আজম, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম এবং প্রমুখ। বিদ্রোহের এত পূর্ব থেকেই বিদ্রোহীরা কার সাথে কী কারণে যোগাযোগ রক্ষা করে আসছিল তার সম্পর্কে হয় পুরোপুরি বেখবর ছিল ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, অথবা জেনেও চুপ ছিল। বিডিআর ডিটেকটিভ এজেন্সির সদস্যরাও বিদ্রোহে অংশ নিয়েছিল, কিন্তু এজেন্সি কোনো এক অজানা কারণে সেই সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। 25 তারিখ 9:30টায় বিদ্রোহ শুরুর পর জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে সরকারের প্রতিনিধিরা পিলখানায় আসেন সকাল 11:30টায়। উদ্দেশ্য ছিল পলিটিক্যালি বিদ্রোহীদের ট্যাকেল করা, কিন্তু সৈন্যদের সশস্ত্র বিদ্রোহকে পলিটিক্যালি ট্যাকেল করতে গিয়ে ভিতরে আটকে থাকা অফিসারদের প্রাণ সংহারের সম্ভাবনাকে আমলে নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্ন সে সময় উত্থাপিত হয়নি। কিন্তু সরকারের পলিটিক্যাল মুভ যে ব্যর্থ ছিল তা প্রমাণ করে 57 জন চৌকস সেনা অফিসার সহ 74 জনের নির্মম মৃত্যুর ঘটনা। পিলখানা ট্র্যাজেডির পর বিডিআর বাহিনী বিলুপ্ত করা হয়। নতুন করে পুনর্গঠিত বাহিনীর নাম হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিজিবি প্রধান করা হয় জেনারেল মইনুল ইসলামকে, যার সম্পর্কে বিডিআর বিদ্রোহের তদন্ত কার্য বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। বিডিআর ভেঙে গঠিত হওয়া বিজিবি গত 15 বছরে অসংখ্য সীমান্ত হত্যার প্রতিবাদে কেবল পতাকা বৈঠকেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় অনুপ্রবেশকারীদের আটক করেও ফিরিয়ে দেয়া হতো বিএসএফের হাতে। সরকারি হিসেব মতে 2009 সাল থেকে 2017 সাল অবধি সীমান্তে 291 জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ, এবং 2018 সাল থেকে 2023 সালে হত্যা করা হয় আরও 2 শতাধিক মানুষকে। অথচ দাবি করা হয়ে থাকে এই সময়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক গভীর। সম্পর্ক এতটাই গভীর যে সীমান্তে স্বদেশীকে খুন করা হলেও আমাদের সীমান্তরক্ষীদের চুপ থাকতে হয়েছে। পরবর্তীতে এই বিজিবি বাহিনীকে সরকার বিরোধী শক্তিকে মোকাবেলাতে এবং ভোটারবিহীন সাজানো নির্বাচন সফল করতেও ব্যবহার করা হয়, এবং সর্বশেষ জেন জি রেভলিউশন এই বিজিবিকে ছাত্র জনতার উপরে গুলি চালাতেও দেখা যায়। ডিজিএফআইকে লেফটেন্যান্ট জিয়াউল আহসানের মাধ্যমে সরকার দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়। এই সংস্থায় বিরোধীদের দমন করতে অসংখ্য গুম, ক্রসফায়ারের মতন ঘটনা ঘটায়। আয়নাঘর নামক নির্মম টর্চার সেলের উদ্ভাবকও এই সংস্থা। গত 15 বছরে আওয়ামী রেজিম 700 গুমের ঘটনা ঘটায়, যার অধিকাংশতেই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের হাত রয়েছে। এভাবেই সামরিক গোয়েন্দা সংস্থাকে দলীয় ও ব্যক্তি স্বার্থ রক্ষায় নির্লজ্জভাবে ব্যবহার করা হয়। 25 ফেব্রুয়ারি 12:30-এর দিকে বিডিআরের 3 নম্বর গেটে শতাধিক মানুষ মিছিল নিয়ে যায়, এবং তারা বিডিআরদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। এই সময়ে তাদেরকে জয় বাংলা, জয় বিডিআর, বিডিআর জনতা ভাই ভাই এই ধরনের স্লোগান দিতে শোনা যায়। এই লোকগুলো কারা, কী কারণে তারা আসলো, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেই স্লোগান জয় বাংলা, এই স্লোগানই বা কেন দিল, কার নেতৃত্বে তারা জড়ো হয়েছিল, এর কোনো কিছুই সরজমিনে তদন্ত করে দেখা হয়নি। সম্প্রতি তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত। আনিসুজ্জামানের তদন্ত কমিটির রিপোর্টে সুস্পষ্ট করে বলা হয়েছে অফিসারদের প্রতি সাধারণ সৈন্যদের ক্ষোভ ছিল, কিন্তু কেবলমাত্র সেই ক্ষোভ এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর জন্য যথেষ্ট ছিল না। সেই রিপোর্টে বলা হয় যে বিডিআর বিদ্রোহ গভীর পরিকল্পনা করে ঘটানো একটি ঘটনা, যার পরিকল্পনা চলেছিল প্রায় 2 মাস ধরে। বক্তব্য সুস্পষ্টভাবে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কারা ছিল? বিস্তারিত তদন্ত শেষেও সাবেক সচিব আনিসুজ্জামান খানের তদন্ত কমিটি ঘটনার নেপথ্যে কারা ছিল এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। কেন পারেননি তার একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ডিজিএফআই, এনএসআই প্রভৃতি ইন্টেলিজেন্স এজেন্সির অসহযোগিতা।
দুটো তদন্ত কমিটির রিপোর্ট, পূর্ববর্তী কিছু ঘটনা, বিডিআর বিদ্রোহের ফলাফল এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি, এই সবগুলো ডট যদি কানেক্ট করা যায় তবে একটা সম্ভাব্য উত্তর মিলে যাবে। তার পূর্বে আমাদের খুঁজতে হবে এই ঘটনার বেনিফিশিয়ারি কারা। 2001 সালের 18 এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো প্রকার কারণ ছাড়াই অতর্কিতভাবে ঢুকে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। 1067/3 এই পিলারটি অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের উত্তর পূর্ব সীমান্তে অনুপ্রবেশ করে এবং বিডিআর ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। ঘটনার দিন 17 এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে বড়াইবাড়ি বিওপিতে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বিডিআর সদস্য। তারাই প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু করে এবং পরবর্তীতে আশেপাশের বিডিআর ক্যাম্প থেকে আরও জওয়ান এবং গ্রামবাসী তাদের সাথে যোগ দেয়। সে যুদ্ধে ভারতের বিএসএফের একজন অফিসার সহ 17 জন সৈন্য নিহত হয়। সেই সাথে বিডিআরের 3 জন জওয়ান শহীদ হন। ধারণা করা হয় বিএসএফের পক্ষে হতাহতের সংখ্যা আরও বেশি। ঘটনাটি পুরো ভারত জুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং এই ঘটনার পর ভারতের ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান দেন যে এই ঘটনার বদলা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, সেই যুদ্ধের প্রতিশোধ কি নেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে? ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ একটি সিভিল ফোর্স, অন্যদিকে তৎকালীন বিডিআর ছিল সেনাবাহিনী কর্তৃক প্রশিক্ষিত এবং সেনা কমান্ডে পরিচালিত একটি আধা সামরিক বাহিনী। প্রকৃতপক্ষে বিডিআরের সক্ষমতা সেনাবাহিনীর মতোই ছিল, যার ফলে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে সক্ষমতার দিক থেকে এক ধরনের ব্যবধান ছিল। আর সে কারণেই যতবার বিডিআর এবং বিএসএফ মুখোমুখি হয়েছিল বিএসএফকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। সুতরাং আর্মি কমান্ডে পরিচালিত বিডিআরের চোখে চোখ রেখে কথা বলা এবং ইটের জবাব পাটকেল মারবার বিষয়টি ভারতের মতন বৃহৎ শক্তির দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সাথে বরাইনবাড়ির যুদ্ধ ছিল ভারত সরকারের গালে চপেটাঘাত। তাই বিডিআর নিয়ে ভারত সরকারের ক্ষোভের কারণ সুস্পষ্ট ছিল। ভারত সরকার কখনোই চায়নি বিডিআরের কমান্ড সেনা অফিসারের হাতে থাকুক। ভারতের এই আকাঙ্ক্ষার সাথে বিদ্রোহী বিডিআর জওয়ানদের আকাঙ্ক্ষাও মিলে যায়। এটা কি কাকতালীয় কোনো ঘটনা? বাংলাদেশে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের প্রায় 21 মাস পরে বিএসএফ তথা ভারতকে পরাজিত করা বিডিআর বাহিনীকেই বিলুপ্ত করা হয়। অথচ এই বিডিআর বাহিনীর ছিল গৌরবোজ্জ্বল ইতিহাস। মুক্তিযুদ্ধের 2 জন বীরশ্রেষ্ঠ ছিলেন ইপিআর তথা ইস্ট পাকিস্তান রাইফেলসের। স্বাধীনতার পর পরিবর্তিত নাম বিডিআর। আগের বাহিনী বাংলাদেশ রাইফেলসকে বিলুপ্ত করা হয়েছিল 2010 সালের বর্ডার গার্ড বাংলাদেশ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে এবং গঠিত হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপি। অতএব যেভাবেই হোক 2009 সালের বিডিআর বিদ্রোহে 2001 সালে বড়াইবাড়ির যুদ্ধে নিহত বিএসএফ সদস্যদের প্রতিশোধ নেওয়া হয়ে যায়। অতএব বিডিআর বিদ্রোহ এবং জওয়ানদের বিডিআর থেকে সেনাবাহিনীকে হটানোর দাবি মোটেও কাকতালীয় নয়, বরং সুপরিকল্পিত। বিডিআর বিদ্রোহের ঘটনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয় এবং একসাথে এতগুলো চৌকস অফিসার হারিয়ে সেনাবাহিনী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। এটা ইররিপেয়ারেবল লস, শুধু সেনাবাহিনীর অফিসার না, পুরো দেশের একটা বিরাট লস। সেনাবাহিনীর দুর্বলতা তৎকালীন ক্ষমতাসীন দলের জন্য শাপে বর হয়ে দেখা দেয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা খুবই সিগনিফিক্যান্ট। যখনই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়েছিল, সেনাবাহিনী ক্ষমতা দখলে তৎপর হয়েছে। বিডিআর বিদ্রোহের পর সরকারের হাতে সুবর্ণ সুযোগ আসে সেনাবাহিনীকে নিজের কবজায় নিয়ে নেবার। গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের অনুগত লোক বসিয়ে এবং তাদেরকে অপার অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে সরকার সেই সুযোগ খুব চতুরতার সাথে কাজে লাগিয়েছে। এরই ফলাফলে আমরা 3টি বিনা ভোটের সাজানো এবং প্রহসনমূলক জাতীয় নির্বাচন দেখেছি। ভারত চতুর্থ প্রজন্মের যুদ্ধনীতি অনুসরণ করে তার চারদিকের রাষ্ট্রগুলোতে পাপেট রাষ্ট্র বানানোর মিশন গ্রহণ করে। আর এই মিশন পূরণের জন্যই গঠিত হয়েছিল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে র। 2013 সালের কারচুপিপূর্ণ নির্বাচনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে একের পর এক অসম চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিবেশীর সকল স্বার্থ রক্ষা করেও বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ।
2019 সালে বাংলাদেশ ভারতের এই অসম সম্পর্ক নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শহীদ হতে হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে, এবং সর্বশেষ বাংলাদেশের বুক চিড়ে ভারতকে দেয়া হয় রেল ট্রানজিট। মংলা সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ তুলে দেয়া হয় ভারতের হাতে। বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আসেন কেবল আশ্বাস। ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশকে ভ্যাসেল স্টেট বানানোর সব আয়োজন প্রায় সম্পন্ন করেছিলেন শেখ হাসিনা। তার বড় প্রমাণ হাসিনার পতনের সাথে সাথে হাসিনাকে আশ্রয়দান সহ ভারতের পক্ষ থেকে নেয়া নানান পদক্ষেপ এবং সর্বশেষ নজিরবিহীন বন্যা। যদি বিডিআরের বিদ্রোহ না ঘটত, যদি সেদিন 57 জন সেনা অফিসারকে মেরে ফেলা না হতো, তবে সেনাবাহিনী হাসিনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোর সমূহ সম্ভাবনা ছিল। অতএব এটা সন্দেহাতীত যে বিডিআর বিদ্রোহের দেশীয় সুবিধাভোগী শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সুবিধাভোগী ভারত। আগে পরের সব ঘটনা, তদন্ত রিপোর্ট, তথ্য প্রমাণ এবং ভারত হাসিনা জুটির সুবিধা প্রাপ্তির বিষয়টি হাসিনা ও হাসিনাকে আশ্রয়দাতা দক্ষিণ এশিয়ার নয়া সাম্রাজ্যবাদী শক্তি ভারতকেই বিদ্রোহের নেপথ্যের শক্তি হিসাবে ইঙ্গিত করে। দর্শক, আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। 2007 সালের 7 মার্চ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। এরপর ঘটে এমন কিছু ঘটনা যা দেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন তোলে। চিকিৎসা প্রতিবেদন থেকে শুরু করে আদালতে নেওয়া তার স্বীকারোক্তি, সবখানে উঠে আসে শারীরিক ও মানসিক নির্যাতনের ভয়াবহ চিত্র। আজ 18 বছর পর আবারও আলোচনায় সেই ঘটনা। তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা বইয়ের সূত্র ধরে তার উপর চালানো নির্যাতনের নথিভুক্ত বিবরণ প্রকাশ পেয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি হয় জরুরি অবস্থা। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয় বিভিন্ন রাজনৈতিক নেতা, যার মধ্যে অন্যতম ছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে। এরপর বারবার নেওয়া হয় রিমান্ডে। একই বছরের 28 নভেম্বর রিমান্ড শেষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান বলেন, রিমান্ডে নিয়ে আমাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে পাঠানো হয়। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ছিল নির্যাতন। আমি সন্ত্রাসী নই, একজন রাজনীতিবিদ। তিনি আরো দাবি করেন, এতটাই নির্যাতন করা হয়েছে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছিলাম না। চোখ বেঁধে নেওয়া হয়েছে, এমনকি ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছে। চিকিৎসকদের মেডিকেল রিপোর্টেও সেই নির্যাতনের ইঙ্গিত দেয়। প্রতিবেদনে উল্লেখ করা আছে তার মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গেছে, আরো কয়েকটি হাড় বেঁকে গেছে, এমনকি মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব পর্যন্ত কমে গেছে। পরবর্তীতে আদালত রিমান্ডের সময়সীমা কমিয়ে 1 দিন করে এবং নির্যাতন বন্ধের নির্দেশ দেয়। এই ঘটনা নিয়ে তখন দেশ জুড়ে আলোচনা শুরু হয়। বিএনপি এই নির্যাতনকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করে। দলটি অভিযোগ তোলে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এসব করা হয়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা এই মামলাগুলো বহাল থাকে। তবে একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা অনেকাংশেই প্রত্যাহার করা হয়। এই সঙ্গে বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মামলা সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান, সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারাই বারবারই বলেছেন তারেক রহমান দুর্নীতিতে দোষী এবং সে সময় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা যথাযথভাবে হয়েছে। বিতর্ক থাকলেও 2007 সালের সেই রিমান্ড আর নির্যাতনের স্মৃতি আজও বিএনপি সমর্থকদের কাছে এক দুঃসহ অধ্যায়। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। দেখা গেল লাশ দৌড় মারলো মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। 5 মে 2013
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ঠিক কী হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা। সে সময় হতাহতের খবর সামনে আসেনি। শুধু তাই না, এই নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। আসলে কি হয়েছিল সে রাতে? সেটি কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা? ঘটনা শুরু হয় 2013 সালের 5 ফেব্রুয়ারি শাহবাগ থেকে। 2009 সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার। তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরেই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ, যেখান থেকে ছাত্র জনতা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে। শুধু কাদের মোল্লা না, সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে। দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে। অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে। কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে। এছাড়াও অভিযোগ ওঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছেন এই আন্দোলনে। ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম। ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্লগারদের ফাঁসিসহ 13 দফা দাবি জানায় দলটি। আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। 5 মে ফজরের নামাজের পরপরই ঢাকার মোট 6টি প্রবেশপথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করেন। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়, হেফাজতের নেতারা শাপলা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায়, কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন ও বাইতুল মোকাররমের গেটে আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের উপর, সাথে যুক্ত হয় পুলিশও। ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ। আর এদিকে বাইতুল মোকাররমের আশপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের শায়েস্তা করা হবে। জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করেন ও শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে। তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্যদের নিয়ে আসা হয় সমাবেশ স্থলের আশপাশে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাত 3টার দিকে দৈনিক বাংলা মোড়, দিলখুশা ও নটরডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান। সে সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন, আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন। রাতে মতিঝিল ও শাপলা চত্বর এলাকার সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান। বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলির সাথে ছিল টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। প্রচণ্ড গোলাগুলিতে দিকবিদিক শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা। অভিযান শুরুর 10 মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় শাপলা চত্বরে। হেফাজত কর্মীরা আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন, কিন্তু সেখান থেকেও তাদের বের করে নিয়ে আসে পুলিশ। সারা রাত চলে এই অভিযান। ভোরবেলাতেও থেমে থেমে পাওয়া যায় গুলির আওয়াজ। পরদিন সকালে মতিঝিলের শাপলা চত্বর রূপ নেয় এক যুদ্ধবিধ্বস্ত এলাকায়। সে রাতে এই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। এছাড়াও এমন অভিযোগও ওঠে যে পরদিন আশপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, সে রাতে হেফাজতের বহু কর্মী নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, যার ফলে তাদের নিয়ে তেমন একটা আলোচনাও হয়নি। এছাড়াও ওই রাতে নিহতদের একটি তালিকা তৈরি করে মানবাধিকার সংগঠন অধিকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন, হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করেছে। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো।
তবে এতদিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চাপের কারণে অধিকারের তালিকাটি প্রকাশ্যে আসেনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালান শেখ হাসিনা এবং একে একে বের হতে থাকে সে রাতের ভয়াবহতার চিত্র। মানবাধিকার সংগঠন অধিকারও তাদের তালিকাটি প্রকাশ করে, যাতে 61 জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা নিয়ে এখনও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার যদি সে রাতের ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে হয়তো বেরিয়ে আসবে থলের বিড়াল। তখন হয়তো প্রকাশ পাবে প্রকৃত নিহত। পহেলা ফেব্রুয়ারি 2020 ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। বিগত প্রহসনমূলক একাদশ জাতীয় নির্বাচনের পর এবার মঞ্চস্থ করা হলো নির্বাচনের নামে আরেকটি তামাশা, যা ইতিহাসে বেহায়াপনাকে ছাড়িয়ে যাওয়া কলঙ্কিত এক অধ্যায় মাত্র। আগের রাতের কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি লাইন কেটে দেয়া, পাড়া মহল্লায় হুমকি ধামকি আর মহড়ার পর ভোটটা শুরু হয় কেন্দ্র দখল, হামলা আর ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার মধ্য দিয়ে। আমি তো ভোট কেন্দ্র গেছি সকালবেলা, আমরা 4-5 জন গেছি, আমাদেরকে সব টানি বাই করে দিচ্ছে, ধরে আমাদের মারধর করছে, ইট মারছে, করছে, অনেক কিছু করছে আমাদেরকে। আমার নাম বাহার, ধানের শীষের এজেন্ট। বের হন আপনি, যান, আপনার ভোট হয়ে গেছে। এজেন্ট ছিলাম, হ্যাঁ ধানের শীষে এজেন্ট ছিলাম, লোকসানা বেগম। আমাকে ওনারা বলে কি পিস্তল দিয়ে গুলি করে এখন বের করবো যদি না বের হন। আমি কাউন্সিলর প্রার্থী, আমি সমস্ত এজেন্টরা ঢুকেছিলাম এই গেটের ভিতর থেকে প্রশাসনের সামনে আমাদের লোকজনকে মেরে সব বাগাইছে। আপনার নিজের সচক্ষে দেখছেন, যারা ছিলেন সামনে ক্যামেরা নিয়ে তার সবাই দেখলেন। প্রশাসনও পারতেছে না, আমরা কোথায় যাবো বলেন, কি করবো? আমার ধানের শীষের এজেন্ট এবং ইসের এজেন্ট সব বের করে দিচ্ছে, আমার এজেন্ট, আমার ধানের শীষের এজেন্ট সব ভিতরে ঢুকতে দেয়নি। আজকে কোথায় আমরা থাকতেছি, কোথায়? আজকে কি আল্লাহ ছাড়া কেউ আছে? এরপর কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার পালা। আমি ঢুকতে গেছি, ঢুকতে দেয় না, আমি ভোট দিতে আসছি, আমাকে ভোট দিতে দিবে না কেন? আমাদেরকে ভোট দিতে দিতেছে, নিজে নিজে টিপা দিতেছে, আর দিয়া দিয়া নুকা নুকা দিতেছে। সকালে ভোট দিতে আসছিলেন, এখন আসছেন কি? ফিঙ্গার নিচে, আপনার সাপ নিচে, আইডেন্টি কার্ডেরও কি করছে, ছবি তুলছে। আচ্ছা, তো আমি ওখানে গিয়ে মার্কার দিয়ে থাকবো না, এই মার্কার লগে লগে বাটাম যেটা আছে, আমি কি এত মূর্খ, আমি বুঝি না কিছু। ওই বাটাম টিভি এই মার্কায় আমার বুকটা থাকবো। পরে ওই মেয়েটাই না, আমি এখন ভিতরে না ঢুকতোই না, ছেড়ে আগে গিয়ে সপ্তাহের মধ্যে বিষয়টা হচ্ছে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি কনফার্ম করছেন আপনি এখন ভিতরে যাবেন ভোট দিতে, তখন ওই আরেক মেয়ে যায় ওইখানে আপনার ভোটগুলি আগে দিয়ে দিচ্ছে। বনশ্রী যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেই কেন্দ্রে আমরা যখন এসেছি তখন আমরা এসে দেখেছি যে দরজা বন্ধ করে কিছু কাজ করা হচ্ছে, মানে ব্যালট পেপারের যে ব্যালট মেশিন রয়েছে সেই মেশিনে। এসব অতিক্রম করে যারা ভোট কক্ষ পর্যন্ত পৌঁছেছিলেন, সেখানে তাদের নিয়ে শুরু হয়
নাটকের দ্বিতীয় পর্ব। শিশুরকা স্কুল আমি যখন গলির মুখে গেলাম আমি বলছি ইভিএম মেশিন নষ্ট, আপনি ভোট মেশিন ঠিক হলে আমরা দিয়ে দিব, আপনি চলে যান, আপনাকে ভোট দিতে দিব না। আপনি কোন জায়গায়? আমি বলছি আমি বসুবাজার, কারণ আপনাকে ভোট দিতে দিব না। তখন আমি অন্য গলি এরা আওয়ামী লীগের লোকজন ঘুরতে যারাইছে গুটিমার খায়ের লোকজন আমাদের ভোট দিতে দেয় না। আমরা বলছে যে মেশিন নষ্ট, আপনারা যান গা, চলে যান গা, ভিতরে গেম যাবো। ভোট দিতে গেছি জোর জবরদস্তি ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে, আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি দেন না, মেশিন বন্ধ বলে মেশিন নষ্ট এই যে ভোটার দিবে ভাই আমাদের দিয়ে ভোট দিতে দেন। গুড়িমার্কা নাম কি ওনার নাম বলতে পারি না, মানে ধাক্কাই খেতে দেয়। ভোটারদের অন্য প্রতীকটা নৌকা প্রতীকের ভোটগুলা ওনারা নিজের হাতে দিচ্ছে, নিজের হাতে টিপ দিয়ে দিচ্ছে, যা বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরা হয়। এখানে কিছু কিছু লোক তারা ভোট দিতে পারেনি এবং সেই হতভাগ্যদের মধ্যে আমিও, কেননা সেখানে যখন ফিঙ্গারপ্রিন্ট এখানে ডিফেক্ট হলো, ফিঙ্গারপ্রিন্টে যখন আপনার ছবিটা অর্থাৎ আইডি কার্ডটা ভেসে ওঠে, তখন ইভিএমের মানে যেখানে ইভিএমে ভোট দিয়ে প্রয়োগের জায়গাটা, সেখানে দেখা যায় যে কেউ না কেউ বসে কিংবা জবরদস্তিমূলকভাবে অন্যের ভোট দিয়ে দিচ্ছে, এমন ঘটনাও ঘটেছে। এসব দেখে এবং শুনে ভোটাররা কেন্দ্রে আসার আগ্রহই হারিয়ে ফেলে। ভোট কেন্দ্রগুলো যেন পরিণত হয় ভোটারবিহীন এক বিরান ভূমিতে। চলুন দেখে আসি এসব নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমগুলো কি বলছে। এরপর ফাঁকা ভোট কেন্দ্রগুলোতে তৈরি করা হয় ডামি লাইন, যা ঢাকা ও ঢাকার বাইরে থেকে আনা আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে সাজানো। ভোটারের যে উপস্থিতি সেটি ভেতরের চিত্র আর বাইরের চিত্র সম্পূর্ণ রকমের আলাদা। আমরা যদি আমার বাম পাশের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো যে এখানে লম্বা সারি, নারীদের সারি, যেখানে আপনি যদি হিসেব করেন তাহলে 2 থেকে 400-500 ভোটারের লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তারা আসলে কেন অনেক সময় ধরে এখানে তারা দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা হবে। আধা ঘন্টা? আপনি কি ভোটার? ভোটার না, লাইন দাঁড়িয়েছেন কেন? কে দাঁড়াতে বলছে? ওই যে হ্যাঁ করছিল। আপা আপনি কি ভোটার? হ্যাঁ ভোটার, আমি এইমাত্র আসলাম। এইমাত্র আসলেন? এইমাত্র আসলে তো আপনার পেছনে থাকার কথা ছিল। না আগে ঢুকে পড়ছি। আপনি ভোট দিতে আসছেন? হ্যাঁ ভোট দিতে আসছি। কার্ড আছে? কার্ড আছে, ওই আমার এক আপুর কাছে রেখে দিছি ব্যাগে। আপনার সাথে নাই? আছে ব্যাগে, যে আপুর কাছে আছে। আপা দাঁড়ান, আপা দাঁড়ান, আপা এদিকে আসেন। আপনার ভোটার আইডি কার্ড কোথায়? বাসায় রেখেছি। রেখে আসছেন ভোট দিতে? না আমি এখনো যাচ্ছি না, আমি যাবো কিনা, কারণ আমার স্মার্ট কার্ড নেই। এই ব্যক্তিটি পটুয়াখালীর আওয়ামী লীগের দলীয় মেয়র। তিনিও তার বহন নিয়ে এসেছেন ঢাকার ভোট চুরির সওয়ার হতে, যা ধরা পড়েছে বিদেশি গণমাধ্যম। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শীত। তবে প্রশ্ন হলো, ইভিএমে এই মেয়র ভোট দিলেন কিভাবে? ইভিএমে কোনো কারচুপি আছে বলে এখন পর্যন্ত আর কতটা সময় লাগলো ভোট দিতে? আমাদের 1 মিনিট থেকে 6 মিনিটের ভিতরে ভোট দেওয়া হবে। নির্বাচনের আগেই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে দলীয় নেতাকর্মীদের এনে ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। পটুয়াখালীর মেয়রের উপস্থিতি এরই প্রমাণ। এ তো গেল বাইরের চিত্র, এবার আসি ভোট কক্ষের ভিতরের কাহিনীতে। বাইরে যখন ভোটারবিহীন এক বিরান ভূমি, ঠিক ভিতরে তখন এর উল্টো চিত্র। নৌকার ব্যাচ পরা লোকে লোকারণ্য ছিল ভোট দেয়ার কক্ষগুলোতে। এমনকি কালো কাপড় দিয়ে ঘেরা পর্দার আড়ালের গোপন বুথেও ভূত হয়ে বসেছিল ভোট চোরের প্রেতাত্মারা। ভোটারদের আঙ্গুলের ছাপ মেলানোর সাথে সাথেই সহযোগিতার নামে এগিয়ে আসে সেই ভূতগুলো। আমরা কমিটির লোক আর কি, আমরা এখানে মানে সদস্য আর কি, আমরা দেখাশোনা করি আর কি এগুলো। তাপস ভাইয়ের পক্ষ থেকে। আপনার দায়িত্ব এখানে কি? এখানে দায়িত্ব দেখাশোনা করার। আমি তাপস ভাই, নৌকা। কারোরই না করার সুযোগ ছিল না। জোরপূর্বক নৌকায় ভোট নিয়েছে এবং দিয়েছেনও তারা। অ্যাজ ইউজুয়াল আমি যাই ভোট দিতে, ফিঙ্গারপ্রিন্ট দেই
এবং যখন আমি গিয়ে ভোট দেওয়ার যে আমাদের 3টা ইভিএম মেশিন থাকে এবং সেই রুমটাতে যখন আমি প্রবেশ করি, কালো কাপড় দিয়ে ঘেরা যেটা ছিল, তো সেখানে আমার সাথে স্থানীয় এলাকার কিছু ছেলেপেলে ঢুকে যায় এবং দুইজন আমার সাথে তর্ক করে এবং তৃতীয় যে ব্যক্তি ছিল উনি আমার সামনেই আমার হয়ে ওই ওনাদের যে ইচ্ছাকৃত যে সিল বা মার্কা যেটাই বলি না কেন, সেখানে ওনারা প্রেস করে দেয় এবং ওনারা আমার ভোটটা দিয়ে দেয়। আমি কিন্তু ওই কালো কাপড় দেওয়া ঘরের মধ্যেই ছিলাম এবং আমাকে এরপর বলে তারা চলে যেতে। আমি যখন বলি যে আমি কেন চলে যাব, তখন ওরা বলে যে আমি আপনাকে হেল্প করলাম, ইভিএম মেশিনে আপনারা ভোট দিতে পারেন না। এরপর আমি বললাম আমার তো আপনার হেল্পের দরকার ছিল না, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার, আমি জানি কিভাবে কি দেওয়া লাগে, আমার ভোটটা আমাকে অ্যাটলিস্ট দিতে দেন। দেন এক পর্যায়ে বাকবিতণ্ডা হয় এবং রুম ভর্তি ওদের মানুষজন দিয়ে ভরে যায় এবং আমি আর ওখানে খুব একটা সুবিধা করতে পারিনি। ইনফ্যাক্ট ওদের সাথে আমি আর কথাও জড়াইনি, আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। অলদো দেখেন সিগনেচার আমার দেওয়া এবং সবাই জানবে বুঝবে আমার দেওয়া। আসলে কি আওয়ামী লীগ বা বিএনপি জিতলো এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে সিম্পল যে একটা আমাদের সুযোগ, আমাদের ভোটাধিকার, এটা যে আমরা দিতে পারি না, এই জিনিসটা আসলে খুবই স্যাড। আমি ভাবছিলাম যে দেশে দেশে থাকবো, দেশের জন্য কিছু একটা করবো, আমার মনে হয় না আসলে এই দেশে থেকে খুব একটা লাভ আছে। মোস্ট প্রবাবলি আমি বাংলাদেশ খুব দ্রুত ছেড়ে দিব। এবার আসি ইভিএমে। বয়স্ক এবং নতুন ভোটারদের জন্য এ যেন এক শুভঙ্করের ফাঁকি। বেশিরভাগ ভোটারের আঙুলের ছাপ মেলায় যেন ভার। একের পর এক চেষ্টা করে বিরক্ত ভোটাররা চলে যাওয়ার পর তাদের ভোট মেনে নেওয়া হয় সেখানকার কর্মকর্তাদের মাধ্যমে। দেখছি একটা তো অন হচ্ছে না, বাইরে আসো না, অফিসারকে বললাম যে অনই হচ্ছে না, আমি বললাম বলেন কি হলো, আমি তো ভোট দিতে পারলাম না। অনেক কেন্দ্রের ইভিএমে ধানের শীষের প্রতীকী রাখা হয়নি। এ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গণমাধ্যমে একাধিকবার তুলে ধরেছেন তার অভিযোগ। চারদিকে যখন কেন্দ্র দখল, কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা, জোর করে ভোট নেয়ার খবর আসতে থাকে, তখনই সাথে সাথেই বেরিয়ে পড়েন দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কেন্দ্রগুলোতে যাওয়ার সাথে সাথেই নির্যাতিত এজেন্ট এবং ভোটাররা দৌড়ে আসেন তাদের অভিযোগ জানাতে। এখন আমাদের এখানে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় না, আর ভোটারদেরকে তো ঢুকতে দিচ্ছে না। উনি বলেছেন যে ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু ভোটাররা তো গেট দিয়ে ঢুকবে। ভোটারদের গেটটা যদি দখল করে ভোটারদেরকে এই পর্যন্ত আসতে না দেওয়া হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে, আপনাদেরও দায়িত্ব রয়েছে, কারণ এই কেন্দ্রের ভোটাররা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবে। অনেক কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি, ইশরাক হোসেনের আসার খবরে বুকে সাহস ফিরে পান ভোটাররা। তাই নিজেদের অধিকার রক্ষায় বিক্ষোভ শুরু করেন কেন্দ্রগুলোর সামনেই। বেশ কিছু কেন্দ্রে ইশরাক হোসেনের উপস্থিতির পর ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান এজেন্ট ও ভোটাররা। পরবর্তীতে তিনি চলে গেছেন শোনার সাথে সাথেই আবার বের করে দেয়া হয় তাদের। এমন অভিযোগ শুনে ইশরাক হোসেন আবারও সেই কেন্দ্রে গিয়ে ভোটার ও এজেন্টদের পুনরায় প্রবেশ করিয়ে আসেন। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রের ভোট স্থগিতেরও আহ্বান জানান। তাদেরকে বড় নেতা বলছিল না যে কেন্দ্র দখল নেন, নিয়ন্ত্রণ নেন, সেটার চেষ্টা করছে। আমি বলবো যে এটা ওনার দায়টা নিতে হবে, কারণ ওনার কথার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটছে এবং জিনিসকারীমূলক ঘটনা ঘটছে। এখন আপনি এটা স্থগিত করেন, আপনি কেন্দ্র স্থগিত করতে হবে, নাহলে আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো। এসব চিত্র তুলতে গেলেই খড়গ নেমে আসে সাংবাদিকদের ওপরও। কমপক্ষে অর্ধশতাধিক সাংবাদিককে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেক সাংবাদিকই। প্রকাশ্যে রামদা, চাপাতি, ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়েও মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, যেগুলো দিয়ে হামলা চালানো হয়েছে প্রতিপক্ষ সবার ওপরেই, হোক সে পোলিং এজেন্ট, প্রার্থী বা ভোটার। এমনকি সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় এসব অস্ত্র দিয়েই। এই কি তাহলে ভোটের দিনের পরিবেশ? তার মানে এটা স্পষ্ট যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের যেসব ঘোষণা ছিল, এসব ছিল তারই প্রতিফলন মাত্র। আচরণবিধি লঙ্ঘন থেকে এসব নেতাদের ছাড়াও বাদ যায়নি তাদের দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আমি আশা করি যে ঢাকা শহরবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবে। এ তো গেল 1 ফেব্রুয়ারি ভোটের নামে তামাশার কিছু খণ্ডচিত্র। বাস্তবে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই ঘটেছে
এই ঘটনাগুলো, যার মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশন রাষ্ট্র ও পেশি শক্তির মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে ঢাকাবাসীর প্রত্যাশিত নির্বাচন। আমি সেই বুথগুলোতে গিয়ে দেখলাম যে কয়েকটি বুথেই যেখানে নির্বাচনী কর্মকর্তা এবং তাদের সাথে বিশেষ করে যারা নৌকা মার্কার এজেন্ট রয়েছেন, তারা বুথের ভেতরে পর্দায় ঘেরা যে অংশটি, অর্থাৎ যেখানে ভোটাররা গিয়ে ভোটটি দেবেন, সেখানে গিয়ে ভোটারদেরকে গাইড করছেন, অর্থাৎ তাদের কিভাবে ভোট দিতে হবে, কোথায় প্রেস করতে হবে, কোথায় কোন বাটনে চাপ দিতে হবে, সেটি তারা গিয়ে সেখানে দিয়ে দিচ্ছেন এবং কোথাও কোথাও তাদেরকে বলছেন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা এই কাজটি করছেন যে এটা আপনারা কেন করছেন। এ ব্যাপারে তারা কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি। তারা বলছেন যারা ভোট দিতে আসছেন অনেকে ঠিক বুঝতে পারছেন না ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সুতরাং তাদেরকে সহায়তা করার জন্য তারা সেই পর্দায় ঘেরা অংশের ভেতরে ঢুকছেন। গণসংযোগ চলাকালে বিভিন্ন গণমাধ্যমের করা পাঠক জরিপে ৮০ থেকে ৯০% ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনের দিন জালিয়াতির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে পরাজিত দেখানো হয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে। সেই সাথে পরিবর্তন করে ভোটের ফলাফলে বিজয়ী বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে করা হয়েছে পরাজিত। এই প্রহসনের মাধ্যমে বিগত দিনগুলোর মতো এবারও প্রমাণিত হয়েছে বর্তমান সরকার ও তাদের অন্ধ অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে ভোটারদের উপস্থিতিতে সম্ভব নয়। আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। সেই কথা বলতে পারিনি, আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি। প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন, সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার শুনতে হবে। আর আমার ভাইয়ের নাম আমার ভাই জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা, জাতীয় বীর মেজর বজলুল হুদা। মুক্তির মহান দিবস ঐতিহাসিক। আপনারা আসেন, বসে থাকেন গেটের সামনে, ঠিক আছে। প্রতিদিন আমিও আমার এরকমই কাজই করব, চলুক। কতদিন চলে? কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই। 10টা লোকও আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপিদের দিয়ে লোক আনায়, বুঝি এটা। না হলে এরকম এত করুণ পরিণতি হয়। 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি, বাকিগুলোও করে ফেলবে। ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারেন, সেভাবে আপনারা করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী। কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়?
তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে? এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ, ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি। তো গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার, দেশ রক্ষা হবে ইনশাল্লাহ। দালালি বন্ধ করতে বলেন, আর হাসিনার দালালি করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন, মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআরের অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে, বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে, বুঝলেন? এখনো সময় আছে। ধাক্কাধাক্কি বন্ধ করেন, ধাক্কাধাক্কি বন্ধ করেন। আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসিনি, আমরা কোনো ধাক্কাধাক্কি করতে আসিনি। আমি বলছি আপনারা চাকরি করেন, আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? হ্যাঁ মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন কি বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে? বুঝেছেন? সেই অফিসার কোথায়, তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে। 22 এপ্রিল 2015, আজ থেকে ঠিক 10 বছর আগের দৃশ্য। রাজধানীর বাংলা মোটর সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দৃশ্য। সে সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরপর 3 দিন রাজধানী ঢাকার বুকে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায়
তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 22 এপ্রিল 2015 বিকাল 5:30টার দিকে বাংলা মোটর সিগন্যালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়ার গাড়িটি সিগন্যাল পার হলেও পেছনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক সদস্য হামলার শিকার ও মারাত্মক আহত হন। তখন হামলাকারী একজনের কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়। বেশ কয়েকজন মিলে সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে পেটাতে থাকেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির 2 নেতাসহ আরও কয়েকজন। এ সময় বাংলা মোটরে দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে রক্ষায় এগিয়ে আসেন। প্রায় একই সময়ে বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা হয়। বেগম জিয়া গাড়ির যেই আসনটিতে বসা ছিলেন ঠিক তার পেছনের কাঁচ ভাঙা দেখা যায়। এ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের চেষ্টা করেন। অস্ত্রধারী সংঘবদ্ধ হামলাকারীদের বিরুদ্ধে বেশ কিছু সময় তিনি রীতিমতো লড়াই করেন। পরে গাড়িবহর নেতাকর্মী বেষ্টিত হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। আমরা সেভ করছি। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার। এর একদিন আগে 20 এপ্রিল 2015 কারণ বাজারে মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন, আর বক্তব্য চলাকালেই কালো পতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায়। এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা গাড়ির ভিতরে নিয়ে যান। কারণ বাজারে পুলিশের সামনেই হামলাকারীরা আরও সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপক ভাঙচুর করে। আহত হন বিএনপির দলীয় কয়েকজন নেতাকর্মী ও বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে হামলা চালানো হয় বেগম জিয়ার গাড়িবহরে। বড় বড় ইট পড়ছে আর কি, আর গুলি এসে লাগছে ম্যাডামের গ্লাসটার মধ্যে। আমি দৌড়ে যেতে যেতে গাড়িটা একটু আগায় গেছে, তখন বড় একটা ইট এসে মাথায় না করে আমার পিঠে পড়ছে। আমরা তো এখন প্রথম হচ্ছে কি আগে দেখতেছি যে কারা কারা আছে, গ্যাদারিং করতেছেন, অন্য কেউ লাঠি হাতে এরকম কেউ আছে কিনা সেটা শনাক্ত করতেছি। হামলার শিকার হয়েও সেই ভাঙা গাড়ির বহর নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া। সন্ধ্যার পরও খিলগাঁও, রামপুরা, বাড্ডা এলাকায় দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজী, ডেস্ক রিপোর্ট, ঢাকা। বিচ্ছিন্ন সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে গুলশান থেকে বকশীবাজার এবং সেখান থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে পথে দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতির মধ্যেই বিশেষ আদালতে পৌঁছায় খালেদার গাড়িবহর। মাঝখানে মগবাজার, হলি ফ্যামিলি হাসপাতাল, কাকরাইল ও নাজিমউদ্দিন রোড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। রায় ঘোষণার আগে পরে গ্রেপ্তার হন খালেদার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সহ 61 জন নেতাকর্মী। আর জানাচ্ছেন শফিক আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর তখন মগবাজার মোড়ে। মুহূর্তেই সেখানে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
ফ্যামিলি হাসপাতাল রোডে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। সাময়িক সেই উত্তেজনা এড়িয়ে এগিয়ে চলে খালেদা জিয়ার গাড়িবহর, কিন্তু কাকরাইল মোড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে আবারও তৈরি হয় সহিংস পরিস্থিতি। টিয়ার শেল ছুঁড়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর মৎস্য ভবন হয়ে হাইকোর্ট মোড়েও পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের মধ্যেই খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে যায়। পুরোটা সময় খালেদা জিয়াকে বহন করা গাড়িটি ঘিরে রাখে বিএনপির নেতাকর্মীরা। গাড়িবহর চানকারপুল এলাকায় পৌঁছার পর ব্যারিকেড দিয়ে বিএনপির নেতাকর্মীদের আটকিয়ে দেয় পুলিশ। তবে সংঘর্ষ চলে ও উত্তেজনা ছড়ায় সেখানেও। খালেদা জিয়ার গাড়িবহর বিশেষ আদালতের ভেতরে ঢোকার পর চানকারপুল এলাকায় শুরু হয় সংঘর্ষ। টিয়ার শেল, লাঠিচার্জ করে সামাল দেবার চেষ্টা করে পুলিশ। আর ইট পাটকেল ছুঁড়ে পাল্টা জবাব দেয় বিএনপির নেতাকর্মীরা। পরে বিকট শব্দের সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর 2টার পর মামলা রায় ঘোষণা হলে বকশীবাজার থেকে বিপুল পুলিশের প্রহরায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। আমি কি বলুন ভাই নিজের জীবনটা কি বড় আপনারটা কি ছোট ভিতরে বোমা আপনারা জানবেন কিভাবে ভাই? বোমা মারতেছে তো ভিতর থেকে। হ্যাঁ আপনারা লাইভ করতেছেন নাকি ভাই? লাইভটা বন্ধ করেন। না লাইভ করতেছেন না। লাইভটা বন্ধ করেন না। লাইভ করতেছেন না ভাই। আরে ভাই বন্ধ করেন না লাইভ। লাইভ না ভিডিও রেকর্ড করতেছি। বন্ধ করেন লাইভটা আপনি। আরে ভাই আপনি এভাবে কথা বলেন। লাইভ করতেছেন তো কোথায় লাইভ করতেছি? আপনি কি লাইভ করতেছেন? আমি লাইভ করতেছি কোথায়? আপনি বেশি উত্তেজিত ফালতু কথা বলেন। লাইভ করা যাবে না? লাইভ করা যাবে না কেন? কেন করা যাবে না? কেন লাইভ করা যাবে না কেন? কেন 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 লাইভ করবেন? আপনি কে? কেন প্রজ্ঞাপন আছে? আপনি কে?
সিদ্ধান্ত নিচ্ছি আমাদের 5ই নভেম্বর গণসভা উপলক্ষে 2 দিন আগে গাড়ি ঘোড়া খোলা নদীর ট্রলার নৌকা সব বন্ধ করে দিয়েছে। আমরা 5ই নভেম্বরের গণসমাবেশকে সফল করার জন্য আজকের সভাকে সফল করার জন্য আমরা কলাগাছ লইয়া বাধ্য হইয়া এই 1 কিলোমিটার চওড়া কীর্তনখোলা নদী পার করে আমরা প্রায় আধা ঘন্টা সাঁতরাইয়া এবার উঠতে সক্ষম হয়েছি। বাংলাদেশে কোন নেত্রী আছে? নেত্রী আন্দোলনটা সংগ্রাম আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম কোনো কিছুই যেন থামাতে পারছে না বিএনপির নেতাকর্মীদের। হেঁটে হেঁটে সমাবেশে যোগ দেওয়ার পর এবার সাথে নদী পাড়ি দিয়ে সমাবেশে যোগ দিল বিএনপির নেতাকর্মীরা। বরিশাল নগরী আর উপজেলাকে বিচ্ছিন্ন করেছে কীর্তনখোলা নদী। বরিশালের নৌবন্দরের পাশে চরকাওয়া পয়েন্টে খেয়াই যাতায়াতের সহজ মাধ্যম। এই খেয়া পারাপার শুক্রবার থেকে বন্ধ রয়েছে, তাই কীর্তনখোলা ওপারের ইউনিয়নগুলোর সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিএনপির নেতাকর্মীরা আজ শনিবার সকালে সেই নদীর সাঁতরে সমাবেশ স্থলে পৌঁছেছেন। এমনটাই দেখা গেছে
প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্তত 20 জন কর্মী সকাল 9:45টার দিকে চরকাওয়া খেয়াঘাটে আসেন। তারা শুধু শর্ট প্যান্ট পরে খালি গায়ে কীর্তনখোলায় ঝাঁপ দেন। তখন নদীতে প্রচণ্ড স্রোত। প্রায় 30 মিনিট সাঁতরে তারা কীর্তনখোলা নদী পাড়ি দেন। বরিশাল শহরের এই প্রান্তে তাদের জন্য পোশাক নিয়ে অপেক্ষা করছিলেন দলের নেতারা। তীরে সাঁতরে ওঠার পর তাদেরকে নতুন পোশাক দেওয়া হয়। পোশাক পরে তারা হেঁটে সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে ছিলেন ছাত্র দলের কর্মী সবুজ তালুকদার। তিনি বলেন, বাকেরগঞ্জের গোমা থেকে তিনি ভোররাতে রওনা দিয়ে এসেছেন। পায়ে হেঁটে সকাল 8টার দিকে চরকাওয়া খেয়াঘাটে পৌঁছেন, কিন্তু খেয়া পারাপার বন্ধ থাকায় বিকল্প পথে পারাপারের জন্য প্রায় ঘণ্টাখানেক ঘাটে বসেছিলেন। তার মতো আরও অনেক যুবক সেখানে অপেক্ষা করছিলেন। শেষমেশ তারা নদীর সাথে সমাবেশে যাওয়ার পরিকল্পনা করেন। প্রিয় ভিউয়ার্স, বিএনপি নেতাকর্মীরা প্রমাণ করে দিচ্ছে, জোর করে গণপরিবহন বন্ধ করা গেলেও মানুষকে আটকানো যায় না। এসব ঘটনার পরে কি ক্ষমতাসীনদের বোধোদয় হবে বলে মনে করেন আপনারা? কষ্ট করে আমরা আজকে গণতন্ত্রে মুক্ত করবার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন রাজশাহীতে। ইনশাল্লাহ আগামীকালের যে গণসমাবেশ, সেই গণসমাবেশ সফল হবে ইনশাল্লাহ। গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বিমানযোগে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছেছেন। বিকেল 5টায় মির্জা ফখরুল রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। সন্ধ্যার পর তিনি মাদ্রাসা মাঠে উপস্থিত হন। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আগামীকাল শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। শহরের মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। পরিবহন মালিক সমিতির ধর্মঘট ডাকায় দুদিন আগে থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সমাবেশ স্থল ও আশেপাশে অবস্থান নিয়েছেন। শুক্রবার রাতের মধ্যেই সেখানে 5 লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে মনে করছেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলছেন, পরিবহন ধর্মঘট ও পথে পথে পুলিশের বাধার কারণে বিভিন্ন কৌশলে রাজশাহীতে আসছেন নেতাকর্মীরা। তবে ট্রেনে আসছেন সবচেয়ে বেশি। ট্রেনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী রাজশাহীতে পৌঁছেছেন। এছাড়া পাবনা থেকে নৌকায় করে রাজশাহী আসছেন বিএনপির নেতাকর্মীরা। মোটর বাইকও ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে বিভাগের 8টি জেলা থেকে প্রায় 30,000 মোটর বাইক রাজশাহীতে প্রবেশ করেছে। আরও লক্ষাধিক মোটর বাইকে প্রায় 2 লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে। কোনো জায়গা নাই, যাওয়াই যাচ্ছে না ভাই। এইখানে এই মানুষের জাগরণ দেখে আপনার কি মনে হচ্ছে? ফরিদপুর থেকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে সূত্রপাত হয়েছে, দেখেন তারা চট নিয়ে আসছে, মাঠের ভিতরে চট বিছিয়ে এখন তারা এখানে অবস্থান নেবে। ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে 2 দিন আগেই মাঠে জমায়েত হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যায় মাঠের পশ্চিম পাশে টিন দিয়ে শেড বানানো হয়েছে। সেখানে রাখা হয়েছে চালের বস্তা, তেল ও রান্নার সামগ্রী। কয়েক হাজার লোকের জন্য খাবার প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। বড় বড় ডেকচিতে মুরগির মাংস ও খিচুড়ি রান্না করা হচ্ছে। কয়েক হাজারের বেশি নেতাকর্মীদের রাতের খাবারের জন্য এই আয়োজন হয়েছে বলে জানা গেছে। পুরো মাঠ ঘুরে দেখা গেছে জায়গায় জায়গায় চলছে খিচুড়ির আয়োজন। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরাও রান্নার সরঞ্জাম ও বাবুর্চি নিয়ে এসেছেন। আবার কেউ কেউ বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার আনছেন। আগামী 2 দিন তারা মাঠেই অবস্থান করবেন। এদিকে ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগের দিন থেকে 38 ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছে ফরিদপুর জেলা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে শনিবার বেলা 11টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে। সমাবেশ সফল করতে বুধবার থেকেই রওনা হয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন। গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, এই গণসমাবেশে লক্ষাধিক লোক সমাগম হবে। সমাবেশস্থল থেকে শহর পর্যন্ত লোকে লোকারণ্য হবে, এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণসমাবেশ আয়োজনে আরও বাধা এলে প্রয়োজনে পাড়া মহল্লা, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে এই গণসমাবেশ। যে কোনো মূল্যে শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে চান বলেও জানান তিনি।
কিছুতে প্যাঁচ লাগবে রে শেখ হাসিনাকে বহন করা এই বিমান যখন দেশের সীমানা ছাড়ছে তখন দুপুর 2:30টা পেরিয়েছে। এই খবরে মুহূর্তেই পাল্টে যায় সব। সড়ক, মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে। চারপাশে ঘিরে থাকা ছাত্র জনতা ছুটে আসতে থাকে গণভবনের দিকে। থেকে সকল পুলিশ চলে পালাতে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু তখনও রাজধানীর নিকটবর্তী সাভারে রক্তক্ষয়ী ঘটনা ঘটে চলেছে। থেমে থেমে চলা গুলিবর্ষণে নিহত কমপক্ষে 15 জন, আহত অন্তত 33 জন। 2 মাসের অনুসন্ধানে সেদিনের 400-র ওপর ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছে প্রথম আলো। অধিকাংশই বিক্ষোভকারীরা নিজেদের ফোনে ধারণ করেছেন। তারা সেই গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মাত্র 6 ঘন্টায় কিভাবে 15 জনকে গুলি করে হত্যা করা হয়? ঢাকা আরিচা মহাসড়ক, এটি সাভার থানা বাস স্ট্যান্ড। পাশের এই গলিটি থানা রোড। 1 কিলোমিটার এগুলেই সাভার থানা। সবচেয়ে বেশি হতাহত হয়েছিল এই গলিতেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল গণভবনের দিকে এগুতে থাকে সকাল 11টার দিকে। আশুলিয়া বাইপাইলের দিক থেকে আসা ছাত্র জনতা যুক্ত হতেই মিছিলটির গতি বাড়তে থাকে। সাভার বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় পুলিশ। কোনো মিছিল যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য গলিগুলোতে থেমে থেমে ছোড়া হয় কাঁদানে গ্যাস, এমনকি প্রাণঘাতী গুলি। সেখানে আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের কয়েকজনকেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, যদিও সেসবের কোনো ফুটেজ বা ছবি জোগাড় করা সম্ভব হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন জাহাঙ্গীরনগর থেকে আসা মিছিলটি সাভার বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেনাপ্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সে খবর তখন মিছিলে ছড়িয়ে যায়। মিছিলটি ঢাকার দিকে এগুতে চাইলেই পুলিশের তীব্র বাধার মুখে পড়ে। কাঁদানে গ্যাস, ছররা গুলিতে রণক্ষেত্র গোটা সাভার বাস স্ট্যান্ড। সবার চোখ মুখ জ্বলতেছে, যে ঝাঁপাইতেছে, আগুন ধরাইতেছে। শতাধিক পুলিশ অংশ নিয়েছিল এই আক্রমণে, বেশিরভাগই সাভার থানার। বাকিরা এসেছিলেন আশেপাশের থানাগুলো থেকে। কাঁদানে গ্যাসেও আন্দোলনকারীরা পিছু হটেননি। তাদের আটকাতে এবার প্রাণঘাতী গুলিবর্ষণ শুরু করে পুলিশ। তখন দুপুর 2:07। দেখলাম যে আমার চোখের সামনে একজন গুলি খেয়ে পড়ে গেল। তার ঘাড়ে এইখানটায় সার্কেল করে ফুটা হয়ে গেছে। তার পাশেই একজন পড়ে গেল হঠাৎ করে, সম্ভবত তার বুকে কিংবা পেটে গুলিটা লাগছে, এবং তার ডান পাশে আরেকজন পড়ে গেল। এর মধ্যেই 2 শিশু হাসিবুর ও মুজাহিদ সহ গুলিতে নিহত অন্তত 4 জন। ফাঁকা হয়ে যায় মহাসড়ক। মিছিলের অগ্রভাগ তখন সাভার নিউ মার্কেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। ইতিমধ্যে আন্দোলনকারীরা খবর পেয়ে যান শেখ হাসিনা পালিয়েছেন। ছবিটা বেলা 2:45টার দিকের। নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিলেন কাইয়ুম ও আলামিন। ফুট করে দেখলাম কাইয়ুম একদম, আমার কাছে মনে হয় যে স্লো মোশনে আর কি মাটিতে পড়ে গেল। তখনও বুঝি নাই যে কাইয়ুম গলিটা খাইছে।
তো যখন মাটিতে পড়ে যায় তখন ধরাধরি অবস্থায় দেখি ওর পাশে দেখি রক্ত বের হচ্ছে, ব্লাড। বুলেটটা এমনভাবে লাগে ওর কিডনি ওর ভিতরে সব কিছু ড্যামেজ করে দেয় আর কি। ছাদে উপর থেকে মারছে আর বুলেট। ঢাকা আরিচা মহাসড়কের এই বিভাজক কম করে হলেও 4 ফুট উঁচু, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বুক পর্যন্ত। তাই ধারণা করা হয় কাইয়ুমের পেটে যে গুলি লাগে সেটি ছোড়া হয় সামনের কোনো উঁচু ভবন থেকে। কাইয়ুমের উল্টো পাশেই বহুতল সিটি সেন্টার ভবন। সিটি সেন্টারের উপরে যখন আর কি লোকজন দেখি লাল কাপড় পরিধান করা ছিল, যারা আমাদের দিকে তাকায় ছিল, তখন আর কি সিটি সেন্টারের যে গ্লাস ট্লাস যেগুলো আছে সেগুলা ভেঙে দেয় ইটা মিটা মেরে। একই জায়গায় চোরাগোপ্তা হামলায় মাথায় গুলি লেগে নিহত আরেক শিক্ষার্থী শ্রাবণ গাজী। প্রায় 20 মিনিট ধরে গোলাগুলি চলে, কিন্তু কে বা কারা গুলি করেছেন তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি। পুলিশ বাহিনী যদি বাসি তাইলে মনে করেন এই খামু, আর যদি না বাসি তাহলে শেষ। ওই দেখেন কিভাবে হামলা করতেছে পুলিশে, পাখিটা আমাদের দখলে। সে সময়টায় পুলিশ অবস্থান করছিল পাকিজা ইউলুপে, রাস্তার পশ্চিম পার্শ্বে। অসংখ্য বিক্ষোভকারীকে নিউ মার্কেট এলাকায় রেখে পুলিশের গুলির মুখে এগিয়ে যায় এই 8-10 জন কিশোর। ততক্ষণে গুলি করতে করতে পুলিশ থানা বাস স্ট্যান্ড মোড় থেকে পিছিয়ে যায়। ফুটেজটি ধারণ করেছেন শিক্ষার্থী নাফিসা হোসেন। নিজেদের বাঁচানোর জন্য ঠিক কয়েক মিনিট পরেই গুলিবিদ্ধ নাফিসা। এই সময়টায় থানা বাস স্ট্যান্ড পেরিয়ে পুলিশ প্রবেশ করে থানা রোডে। এই ফুটেজ ধারণ করা কিশোরের মাথার ঠিক কাছ দিয়ে যায় একটি বুলেট, আঘাত করে সড়ক বিভাজকে। সড়ক বিভাজকের আড়ালে হাতে গোনা কজন। তাদেরই একজন আলিফ আহমেদ সিয়াম গুলিবিদ্ধ। ও যখন লাইনল্যান্ডের ওখানে মাথাটা উঁচু করে দেখতে গেছে, তখনই গুলিটা এসে ওর ডান সাইডে এখানে লাগে, এখান থেকে বেদ করে পিছন দিয়ে গুলিটা বের হয়ে যায় এবং ওর সাথে সাথে মাটিতে পড়ে যায়। পুলিশ যখন থানা রোডে প্রবেশ করছে তখন পাকিজা এলাকার ল্যাবজোন হাসপাতালে গুলিবিদ্ধ ব্যক্তিদের মিছিল। আহতদের হাসপাতালে আনা হয় মোটর সাইকেলে শুইয়ে বসিয়ে, এমনকি চ্যাংদোলা করে। ঠিক কয়েক সেকেন্ড আগেই ল্যাবজোন হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন এই যুবক। হাসপাতালের পেছনের ভবন থেকে গুলি হয়েছে সে সন্দেহে সেখানে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। হাসপাতালের তথ্য ও প্রথম আলোর অনুসন্ধানে নিউ মার্কেট থেকে থানা বাস স্ট্যান্ড প্রায় 1 কিলোমিটারের ব্যবধানে প্রাণঘাতী বুলেটে মারাত্মক আহত অন্তত 18 আর নিহত 8 জন। সাভারে সংঘর্ষ চললেও রাজধানীর পরিস্থিতি তখন ভিন্ন। কোথাও কোনো বাধা নেই। গণভবনে হাজারো জনতা। বিজয়ের খবর পুলিশের কানেও পৌঁছে, তাই তারা থানার দিকে পিছু হটতে থাকে। তখন ছাত্র জনতার একটি অংশ চলে যায় ঢাকার দিকে, আরেকটি অংশ সাভারে পুলিশের গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এগিয়ে যায় সাভার থানার দিকে। এনাম মেডিকেল হাসপাতাল পার হতেই আবার চোরাগোপ্তা গুলি। বিক্ষুব্ধ কেউ কেউ পাশের একটি বহুতল ভবনে হামলা চালান। ভাঙচুর করা হয় নিচতলার একটি রেস্তোরাঁ, যদিও হামলাকারীর সন্ধান মেলেনি। তখনও থানার দিক থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে আনতে দেখা যায়। মুক্তির মোড় থেকে কিছুটা এগোতেই ছোট্ট চৌরাস্তার মোড়, মোড়ের এক পাশে উপজেলা হাসপাতাল,
চৌরাস্তার কয়েক গজ দূরেই সাভার থানা। এখানকার রাস্তাগুলো বেশ সরু। এই সময়টায় বিক্ষোভকারী আর পুলিশ মুখোমুখি অবস্থানে চলে আসে। প্রায় 20 মিনিট পর বিক্ষোভকারীরা চৌরাস্তার মোড় দখলে নেন। বাড়তে থাকে ছাত্র জনতার সংখ্যা। থানার মসজিদের ছাদ থেকে হঠাৎ কাঁদানে গ্যাস ছোড়ে। পরে থানা থেকে বেরিয়ে আসে পুলিশ। কিছুক্ষণ পর শুরু হয় প্রাণঘাতী গুলিবর্ষণ। পুলিশ বাহিনী এখনো গুলি চালাচ্ছে আমাদের উপরে। আমার এই বাম হাতে প্রায় 18-19টা গুলি লাগে, বাকি হাতে প্রায় আরো 20-22টা লাগে। 6টা গুলি সাথে সাথে আমি পড়ে যাই। থানার ঠিক উল্টো দিকে হাসপাতালের সীমানায় দীর্ঘক্ষণ পড়েছিলেন গুলিতে নিহত এই ব্যক্তি। চৌরাস্তায় গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য। ওর বাবাকে বললাম কই পাইছো, সদ্যকে পাইছো? ওর বাবা বলে হ্যাঁ পাইছি শিল্পী, পাইছি, কিন্তু আমার ছেলে তো বেঁচে নাই। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আলামিন। বুকের বাঁ পাশে গুলি লাগে, পিঠের ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। ছাত্র জনতা জড়ো হতে থাকে মুক্তির মোড়ে। আগের দফায় গুলি বর্ষণের পর আরও বাড়তে থাকে বিক্ষোভকারীদের সংখ্যা। তখনই আরেক দফা চরগোপ্তা গুলি বর্ষণ। এই ভবন থেকে গুলি ছোড়া হয়েছে এমন কথার প্রেক্ষিতে ভবনটিতে প্রবেশ করে বাসায় বাসায় তল্লাশি চালানো হয়। মুক্তির মোড় সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা ছাত্র জনতা এগুতে থাকে চৌরাস্তার দিকে। কনভারসেশনটা তাদের সাথে 2-3 দফা চলে। কারণ হচ্ছে আমি একবার পুলিশের থেকে আমাদের ভাইদের কাছে আসছিলাম, আবার ওইখানে যাচ্ছিলাম। তাদের এক ধরনের কনভারসেশন ছিল যে তোমরা চলে যাও, আমাদের এক ধরনের কনভারসেশন ছিল যে আপনারা এটা ছেড়ে দেন। এইভাবেই চলতে থাকে। পুলিশের বর্বরতার শিকার ছাত্র জনতা এবার আগের চেয়ে বেশি ক্ষুব্ধ। পুলিশও ছিল মরিয়া। আন্দোলনকারীরা এগুতে থাকেন, পুলিশের খুব কাছাকাছি চলেও যান। হঠাৎ পুলিশের প্রাণঘাতী গুলি বর্ষণ। এটি আরেকটি ক্যামেরায় তোলা দৃশ্য। মুহূর্তেই ফাঁকা চৌরাস্তা, আশেপাশের গলি। রাস্তায় গুলিবিদ্ধ নিথর দেহ। থানার সামনে পড়া দুটো লাশ আমরা আনতে পারি নাই। ওরা এখনো সারেন্ডার করে না। আবার গুলি করছে, আবার গুলি করছে। ওদের তিনবার করছে, সারেন্ডার করছে, গুলি করছে, সারেন্ডার করছে, গুলি করছে, সারেন্ডার করছে, গুলি করছে। এরপর চলে আসছে। আর কি করবো? আর আমরা 3-4জন মনে করেন কি রাস্তায় পড়ে রয়েছি। তখন দেখি তারপরেও গুলি করতেছে। তখন আমি আস্তে করে ওই পাশে থানার সামনে একটা ওয়াল আছে, ওয়ালের এদিক টাইপে গেছি। পুলিশ তখন কইলো কি খালি নিয়ে যান, এই কথাটা আমার কানের ভিতর কয় কি এই লাশগুলো নিয়ে যান। তখন অজ্ঞান হয়ে গেছিলাম প্রায় 5-10 মিনিট পরে। পুলিশের এই গুলি বর্ষণ চলে প্রায় 20 মিনিট ধরে। এবারের গুলি বর্ষণে 4 জন নিহতের খবর নিশ্চিত করেছে প্রথম আলো। শিক্ষার্থী মোহাম্মদ মিঠুর বুকে গুলি লেগে বেরিয়ে যায়। উরুতে লাগা গুলিতে অধিক রক্তক্ষরণে মারা যান শিক্ষার্থী তানজির খান মুন্না। আর গোলাগুলিতে দৌড়ে পালানো নিশান খানের মাথার পেছনে মেলে আঘাতের ক্ষত। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ অনেকে দীর্ঘক্ষণ পড়েছিলেন রাস্তায়। ধরেন ইমার্জেন্সি নেন। গুলিবিদ্ধ এসব ব্যক্তিদের একে একে আনা হয় কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কিছুক্ষণ আগেও তারা পড়েছিলেন চৌরাস্তার মোড়ে আশেপাশে। চৌরাস্তার এই দিক দিয়ে পুরো রক্ত দিয়ে পড়েছিল। আমরা 2-3 জনকে ওইখান থেকে রেস্কিউ করি। 30 থেকে 40 জন যদি শুয়ে থাকে যেরকম অবস্থা হবে ওই রকম অবস্থা, মানে সবাই রক্তাক্ত। সাভার উপজেলা শহরে 5 আগস্ট দুপুর থেকে সন্ধ্যার মধ্যে 15 জনকে হত্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে প্রথম আলো। 13 জনকেই গুলি করা হয় শরীরের উপরের অংশে। মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, ঘাড়ে গুলি লাগে 1 জনের, বুক থেকে কোমরের মাঝে গুলিবিদ্ধ 9 জন, আর শরীরের নিচের অংশে উরুতে গুলি লেগে মৃত্যু হয় 1 জনের। নিহতদের 10 জনই শিক্ষার্থী, বাকিরা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। আর গুলিবিদ্ধ হয়ে অন্তত 33 জন মারাত্মক আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো। তাদের মধ্যে মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, বুক থেকে কোমরের মধ্যে 11 জনের, পায়ে 8 জনের, আর হাতে গুলি লাগে 7 জনের। উল্লিখিত ব্যক্তিরা সহ 7 জনের একাধিক অংশে গুলি লাগে। আহতদের 19 জনেরই প্রাণঘাতী গুলি লাগে, আর প্রাণঘাতী গুলি ও ছররা গুলি উভয়ই লেগেছে 2 জনের। শুধু ছররা গুলি লেগেছে 9 জনের। তবে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের দাবি হতাহতের সংখ্যা আরও বেশি। সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল থানার নিকটবর্তী 2টি হাসপাতাল। সারা সরকারি হাসপাতাল রক্তের বন্যা। সেদিন সন্ধ্যায় উপজেলা হাসপাতালের প্রবেশ পথে মেলে গুলিবিদ্ধ একজনের মরদেহ। গুলিবিদ্ধ অনেকে ভয়ে হাসপাতালে আসেন রাত 8টার পর। এরকম মনে হচ্ছে খুব কাছ থেকে গুলি লাগছে, বডির উপরের অংশে গুলিবিদ্ধ রোগী বেশি ছিল। আমাদের তো অনেক অর্গানি থাকে চেস্টের ভিতরে, এগুলোকে ইনজোর্ড করছে। উপজেলা হাসপাতাল থেকে রক্তপাত বন্ধ করে সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় এনাম মেডিকেল হাসপাতালে। হুইলচেয়ারে, ভ্যানে, অ্যাম্বুলেন্সে, এমনকি মোটরসাইকেলে। হাসপাতালটির জরুরি বিভাগ সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর সামলাতে পারছিল না। বাধ্য হয়ে জরুরি বিভাগের বাহিরে হুইলচেয়ারেই চলে চিকিৎসা। কন্টিনিউয়াস পেশেন্ট আসছে, 22টা অপারেশন থিয়েটার আছে, রোগীদের পরিপূর্ণ ছিল, কোনো জায়গা বা ওটি কমপ্লেক্স ফাঁকা ছিল না। বাকি পেশেন্টগুলোকে আমাদের আইসিইউ 3টাতে আমাদের পেশেন্ট দ্বারা পূর্ণ ছিল। আহতদের কিছু আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হলেও অধিকাংশই গুলিবিদ্ধ হন সাভার উপজেলা এলাকায়। গুলিবর্ষণ করার পরই পালানোর পথ খুঁজতে থাকে পুলিশ। পেছনের নদী ধরে পালান কেউ কেউ, পোশাক পাল্টে জনস্রোতে মিশেও যান অনেকে। তখন দীর্ঘ সময় জুড়ে স্লোগান ভেসে আসে পুলিশের বহর থেকে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময়ে অধিকাংশ পুলিশ সদস্য থানা রোড ধরে বেরিয়ে যান। তখনও এই বহর থেকে চলে গুলিবর্ষণ। বহরের সামনে হেঁটে এগুচ্ছিলেন 1.5 শতাধিক সদস্য। দ্বিতীয় সারিতে কয়েকটি মোটরসাইকেল, পরের সারিতেই গাড়ির বহর, সংখ্যা 13। স্থানীয়দের দাবি, বহরের মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেককেই নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ, যদিও তা যাচাই করা সম্ভব হয়নি। মহাসড়ক থেকেও পাশের গলিতে গুলি করে পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা শহর জুড়ে। অবশেষে সাভার ক্যান্টনমেন্ট এলাকার দিকে চলে যায় পুলিশ। এই সাবিনের নাম্বারটা নেন। এখানকার স্বজনদের আহাজারি মিলিয়ে যাচ্ছিল বাহিরের বিজয় উল্লাসে। শুধু সাভার নয়, গোটা দেশ তখন সরকার পতনের আনন্দে মত্ত। উড়াও 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 কাকু পতাকা উড়াও।
দুই দিনের হরতাল সফল হোক, সার্থক হোক, সফল হোক। অবশ্যই জিতবে এরা। এটা আমার ছোট বোন, এটা আমার ছোট বোন, এটা আমার ছোট বোন ইন্টার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে। এটা আমার স্ত্রী আর আমি করলাম 18 মামলার আসামি 11 বার জেল খাটিয়েছি। এই জুলুম সরকারের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শুনলেন একটি বিপ্লবী ভাইয়ের কথা, একটি বোনকে নিয়ে সে আন্দোলনে যোগ দিয়েছে। সংগ্রামী দেশবাসী, আপনারা এদের মতো করে আন্দোলনে যোগ দেন। চুপচাচিয়ার পুলিশ মাটিতে হাত দিয়ে সারেন্ডার করেছে। এমনকি কালকে যে আমরা ভাষণ দিয়েছিলাম, প্রত্যেকটা বাড়ি যারা পুলিশ ভাড়াটিয়া ছিল, প্রত্যেকটা ভাড়াটিয়ার মালিক তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন। কালকে রাত 9টার দিকে 10 গাড়ি সেনাবাহিনী এই চুপচাচিয়া শহরে এসেছিল। পুলিশের ফ্যামিলিকে তারা গাড়িতে করে কাট্টি ফাইলটা নিয়ে চলে গেছে ইনশাল্লাহ। পুলিশ ঘরের কোনায় থানার ভিতরে ঢুকে গেছে ইনশাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে এই সরকারের পদত্যাগ হবে ইনশাল্লাহ। আমরা এই পদত্যাগের কথা শুনে এখান থেকে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আর একটা কথা বলি, আমাদের সবার খাবার ব্যবস্থা আছে দুপুরে, আমরা সবাই শান্তিপ্রিয় ভাবে বসে যাবো। আমরা নিজেরা কখনো গন্ডগোল করবো না। আর কিছু আওয়ামী লীগের জেলাতন্ত্র ক্যাডার বাহিনী অতি উৎসাহিত ছাইতে ঘোরাফেরা করতেছে। যদি তাদের দেখানো যায়, যদি তাদের দেখা যায়, এই এই আগুনের ভিতরে তাদেরকে পুরো হবে ভাই। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। ধন্যবাদ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কে পলাইছে? আমরা
যেহেতু হয় এদেশের মানুষের ধরতে পারে আগামী দিনে আজকে যেরকম শেখ হাসিনা পালাইছে অনেকের বিচার হচ্ছে আপনাদের কর্মকাণ্ডের জন্য একদিন আপনাদেরকেও বিচারে থাকতে এই 17 বছরে যে উন্নয়ন হয়নি ইনশাল্লাহ বিএনপি এটা পোষায় দিবে আপনাদেরকে আগামী দিনে এই তারেক রহমান সাহেবের ধানের শীষে হাসবে এসে পাকলে পরে ধান অনুভূতি বলে আসছে শহীদ জিয়াউর রহমান ধানের শীষে হাসবে এসে পাকলে পরে ধান অনুভূতি বলে আসছে শহীদ জিয়াউর রহমান পাকলে পরে ধান সজাগ রেখো কান পাকলে পরে ধান সজাগ রেখো কান ধানের শীষে আওয়াজ উঠে জিয়াউর রহমান পাকলে পরে ধান আসবে মহাপ্রাণ পাকলে পরে ধান আসবে মহাপ্রাণ একাত্তরের রোদ্দুরে যুদ্ধ চলে দেশ জুড়ে মন পড়ে রে মন পড়ে সেই কথা মনে করে একাত্তরের রোদ্দুরে যুদ্ধ চলে দেশ জুড়ে মন পড়ে রে মন পড়ে সেই কথা মনে করে বীর নির্ভীক তুমি সৈনিক সেখানে বিরাজমান পাকলে পরে ধান সজাগ রেখো কান পাকলে পরে ধান সজাগ রেখো কান ধানের শীষে আওয়াজ উঠে জিয়াউর রহমান পাকলে পরে ধান আসবে মহাপ্রাণ যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব না? নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। নিশ্চিত এসে গড়বে নতুন সোনালী আলোর পথ। আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না, কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে, সেটিকে নিশ্চিত করুন আপনারা। আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন।
আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে, আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা পড়া অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব না? নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। সম্ভাবনার তারুণ্য নিয়ে রয়েছে ভবিষ্যৎ।